দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। শিশু রামিসা হত্যার পরে জনতার মহল থেকে বিশেষ করে প্রকাশ্য মৃত্যুদণ্ড সহ জনতার হাতে আসামিকে ছেড়ে দেওয়ার যে দাবি উঠেছে তা কতটা আইনসম্মত, একই সঙ্গে এতে করে আইনের প্রতি অনাস্থার প্রতিফলন দেখা দেয় কিনা, এসব বিষয় এবং সমসাময়িক অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জামাতে ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। স্বাগতম আপনাকে। আমরা প্রথমে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু আপনি একজন আইনজীবী। এইখানে আইনের বিষয়টা আপনার থেকে স্পষ্ট ধারণা পেতে চাই। যদি বলি, রামিসা হত্যার পরে গতকালকে একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে, একই ধরনের একটি ধর্ষণ ঘটেছে, এবং আসামিকে যখন পুলিশ ধরে নিয়ে আসতে চাচ্ছিল তখন উত্তেজিত জনতা পুলিশের হাত থেকে আসামিকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, যে তারাই বিচার করতে চায়। এতে আইনের প্রতি অনাস্থার একটি প্রতিফলন কিনা, বা এটি কেন তৈরি হয়েছে বলে মনে করেন? সম্মানিত সঞ্চালক, সহ আলোচক এবং আজকে যারা মোহনা টেলিভিশনে আমাদের এই টক শো শুনছেন এবং আগামীকাল দেখবেন, সবাই প্রতি আসসালামু আলাইকুম। যেই বিষয়টি সেটা হচ্ছে আইনের প্রতি যে বিষয়টা, এটা একদিনে শুরু হয় নাই, এখানে আসে নাই। পৃথিবীর 142টা দেশের সূচকে বাংলাদেশ হচ্ছে 127তম আইন এবং বিচারের ক্ষেত্রে। এটা খুবই খারাপ একটা দিক, এবং 100-র মধ্যে সূচক হলো 0.41। এটা খুবই দুঃখজনক। এখন পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে কেন জনগণ বিচারের কথা বলে? সত্য বলতে বাংলাদেশে পুলিশের প্রতি যেই আস্থা ফিরে আসার কথা ছিল, আমরা কিন্তু পুলিশের মাধ্যমে এই বিগত 24-এর আন্দোলনে, জনগণের আন্দোলনের পরে সেই আস্থাটা জনগণের কাছ থেকে যে পুলিশ নিয়ে আসবে সেটা দেখি না। আমি নিজেও দেখি না, কারণ আমি আমার নিজের এলাকায় অথবা ঢাকাতে যেখানেই দেখি, সেই ঘুষ, দুর্নীতি অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু লোক আছে ভালো, এবং অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আসামিদের সাথে যোগসাজশ, বাদীর বিপক্ষে যাওয়া, সব মিলেই মানুষের ভিতরে একটা অস্থিতিশীল অবিশ্বাস, একেবারে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। যার কারণেই পুলিশে যে করবে, ধরে নিয়ে আসামির কাছ থেকে কিছু সঠিকভাবে চার্জশিট দিবে অথবা বিচার হবে। আর আমাদের দেশের বিচারের দীর্ঘ সূত্রতা, যেটা আপনার একটা রায় হয়ে গেল, যেমন কিছুদিন আগে আসিয়ার একটা রায় হয়েছে, মাগুরার আসিয়া, খুবই অল্প সময় হয়েছে। এবং এই মামলায় নারী ও শিশু নির্যাতন আইন সেটা আইনটা খুব ভালো আইন। আমি এবং কিন্তু আইন থাকলেই তো হবে না, প্রয়োগ থাকতে হবে। যেমন যেদিন বিচার শুরু হবে, পর্যায়ক্রমে বিচার শুরু হবে। এটা তো লং টাইম। যদি বলি, এই আসিয়ার যে ঘটনাটি আপনি আনলেন বাই দা বাই, এটিও কিন্তু ব্যাপক আলোচিত ছিল, রামিসার চেয়ে কম নয়। ওই সময় তুমুল দেশব্যাপী আলোড়ন তুলেছিল, এবং ওই সময়ে উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করার জন্য। বিচারও রায় দিল, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এবং এই রামিসার পরে ব্যাপারটি এইভাবে আলোচনা এসেছে, আসিয়ার বাবা বিচার না পেয়ে সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এই এত দীর্ঘসূত্রতা কেন? মানে কিছু বিচার স্পেশালি দ্রুত শেষ করা যায় কিনা? হ্যাঁ, আসলে তো মূল বিচারটা দ্রুতই শেষ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের হাইকোর্টে যে মামলাটা যাওয়ার পরে এই মামলাটা শুনানির জন্য প্রস্তুত করা এবং বিজ্ঞ আদালতে আপিলটা শুনানির জন্য আসা, এইখানে যারা রাষ্ট্রীয় আইনজীবী আছেন তাদের একটা ব্যাপক ভূমিকা থাকা উচিত ছিল। সেখানে আমরা দেখেছি যে তাদের ওই ইউনূস সরকার সময়ও যারা ছিলেন, তারা ওইটা রায় হওয়ার পরে অভিভাবক আপিল তো করতেই পারে, আপিল করবে। ওই আপিল করার পরে যদি আর আপিল না করে তখন তো সিদ্ধান্ত নিশ্চয়ই আপিল করছে।
আপিল করার পরে দ্রুত আপিলটা নিষ্পত্তির একটা ব্যবস্থা আনা। এখন ওইখানে যদি আপিল নিষ্পত্তি না করে তাহলে তো মামলা তার সাথে ঝুলেই থাকবে, কারণ যত সময় না সে সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যেতে পারবে। অ্যাপিলেট ডিভিশনে ইভেন রিভিউর একটা পদ্ধতি আছে। অ্যাপিলেট ডিভিশনের শেষ হওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনে রিভিউ করার পর্যন্ত আছে, কিন্তু এই সুযোগগুলো আইনগতভাবে সে পায়, প্রত্যেক আসামি পাবে। সেই সুযোগগুলো খুব দ্রুত এটা সম্পন্ন করা যেত, কিন্তু এইখানে সেটা হয় নাই। এবং আমি আশা করব যে বর্তমান যারা নতুন অ্যাটর্নি জেনারেল সাহেব আসছেন, উনি এটাকে দ্রুত নিষ্পত্তির দিকে নেবেন, কারণ জনগণের সর্বশেষ স্থল হচ্ছে, জায়গাটা হচ্ছে আদালত। সেই আদালতের প্রতি জনগণ যখন আস্থায় হারিয়ে ফেলবে, তখন কারো উপরে দোষারোপ নয়। এক্স্যাক্টলি আমরা অনেকে আমি রাজনীতি করতে পারি, অনেকে বক্তব্য দিয়ে তাদের নিজের হৃদয়কে আকৃষ্ট করতে পারে, ব্যক্তি আকৃষ্ট হতে পারে, এটা হচ্ছে লোক দেখানো অথবা কিন্তু একটা সামাজিকভাবে নিজেকে অবস্থান নেওয়া যাওয়া। কিন্তু সত্যিকারে যদি দেশপ্রেমিক হই আমি, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা বিষয় সমন্বিতভাবে দ্রুত যাতে আইনের আওতায় আসে এবং আইনটা যত দ্রুত কার্যকর হয়। না হলে শুধু পারস্পরিক সমালোচনায় তো আসলে দেশের জনগণের মানুষের আইন, সাহস, নিরাপত্তা কোনো কিছু আসবে না। জি, ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন আইয়ুবী, এই যে ঘটনাটি নিয়ে আবার আলোচনা শুরু হলো, এরই মধ্যে অনেকগুলো সারা দেশে শিশু ধর্ষণ, হত্যা, এরকম পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে, সংবাদপত্রে এসেছে, অনেকগুলো তো আসেনি। কিন্তু যে রামিসাকে নিয়ে এটি হলো, রামিসার ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু মূল আসামিকে গ্রেফতার করা হলো। এখন রাষ্ট্র তো এটিই করতে পারে, তারপরেও কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানা সমালোচনা, বিশেষ করে বর্তমান যে বিরোধী দল আপনারা, জামাতে ইসলামের লোকজন বিভিন্নভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর যে সমালোচনা করছে, আসলে এইটি কেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সহ আলোচক সহ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। দেখুন, যে রামিসার যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি এতটাই মর্মান্তিক, আজকেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হয়েছে। আমার বাড়ি গাজীপুরে, গাজীপুর থেকে আমি দুপুরের পর এসেছি। আমি দেখেছি গাজীপুরের অন্তত 3টা স্পটে একেবারে সাধারণ মানুষ সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমি এক জায়গায় নেমে জিজ্ঞাসা করলাম, কার বিরুদ্ধে তোমাদের আন্দোলন? স্পষ্ট বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। কেন? আমি সেই জায়গায় আসছি, আমি জিজ্ঞাসা করি কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে কি করবে? আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন আমি একেবারে সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসা করলাম। বলে যে দেখুন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের একক দায়িত্ব হলো সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এই দায় খাদ্যমন্ত্রী নিবে না, এই দায় শিল্পমন্ত্রী নিবে না, বাণিজ্যমন্ত্রী নিবে না, এই দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সালাউদ্দিন সাহেব যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, সুতরাং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে গত সপ্তাহে আপনারা জেনেছেন গাজীপুরের কাপাসিয়ায় 5 জন একসাথে খুন হয়েছে, এটা আপনার মনে থাকার কথা। এখন পর্যন্ত কিন্তু আসামি গ্রেফতার হয়নি। আসামি মারা গেছে, আসামি মারা গেছে বলে এই নিশ্চয়তা পুলিশ যায়নি। আমি সেখানে ইনভলভড, সো আই নো দ্য থিং। লাশ উদ্ধার হয়েছে পদ্মা নদী থেকে, লাশ উদ্ধার হয়েছে, সেই লাশ তার কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ স্পষ্ট রিপোর্ট দেয়নি, পুলিশ বক্তব্য দেয়নি। পুলিশ বলেছে আমরা পরিবারকে দেখিয়েছি, তার ভাইকে দেখিয়েছি, কেউ 100% কনফার্ম করতে পারেনি যে তার লাশ এটা। তো সুতরাং এটা এখানে শেষ হয়ে যায়নি, তারা এখন পর্যন্ত সেটাকে খুঁজছে। এই জায়গাগুলোতে আপনি শুধু এটাই নয়, আপনি এই যে রামিসার নিয়ে ঘটনা ঘটছে, গত 10 দিনে 6 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। গত 10 দিনে, এই যে গত 16ই মে, আজকে কত তারিখ? 22 মে। 16ই মে মুন্সিগঞ্জে একজন শিশু ধর্ষিত হয়েছে এবং হত্যার শিকার হয়েছে। আপনি কি না তার নাম বলতে পারবেন? বাংলাদেশের কোনো মানুষ কি তার নাম বলতে পারবে না। যিনি ভাইরাল হন, যিনি আলোচনায় আসেন, যাকে আপনারা সাংবাদিককর্মীরা তুলে ধরেন, কোনো কারণে আলোচনায় নিয়ে আসেন, তার ব্যাপারে একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী, রাষ্ট্রের মূল ব্যক্তিগুলো সেখানে গিয়ে যে এঙ্গেজড হয়, সে বিচার পাওয়ার ক্ষেত্রে কিছুটা অংশীদার হয়। কিন্তু বাকিরা কি করলো? গত 10 দিনে এই বাকিদের আসামিদের কি গ্রেফতার করা হয়েছে? বাকিদের মামলার কি অবস্থা? বাকিদের পরিবারের কি অবস্থা? তারা কেমন আছে? এই খবরগুলো কি তারা নিতে পেরেছে? এই জায়গা থেকে এক বাক্যে যদি বলতে হয় যে আসলে এটা একটা দায়সারা গিয়েছিল যে আপনি
একজনকে গ্রেফতার করেছে, নিঃসন্দেহে সে তো আসলে একেবারেই ঘটনা যখনই প্রকাশ হয়েছে সাথে সাথে কিন্তু খবর হয়েছে যে পার্শ্ববর্তী প্রতিবেশী এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং তার গ্রেফতার হওয়াটা পুলিশের জন্য বিশেষ একটা তিনি অর্জন। পালিয়ে কিন্তু নারায়ণগঞ্জ চলে গিয়েছিলেন। যেহেতু পার্শ্ববর্তী জায়গা থেকে গেছে, পালিয়ে যেয়ে খুব বেশি পার পাবেন এটা খুব স্বাভাবিক। কিন্তু একজন ধর্ষণকারী যখন এখানে আপনি পুলিশকে কোনো কৃতিত্ব দিতে চান না? নিশ্চয়ই কৃতিত্ব দিব অবশ্যই, কিন্তু কৃতিত্বের এটা এরকম নয় যে আপনি যে খুন করে চলে গেছে এখন পর্যন্ত কোনো হদিস পাই নাই, সেই কৃতিত্ব আর এই কৃতিত্ব সমান হতে পারে না। এই জায়গা থেকে এই বিষয়গুলোকে যদি একসাথে মেলান, পুলিশ এখন পর্যন্ত ওয়ার্কিং ফোর্স হিসেবে কাজ করছে না। আমরা একজন একটা মোরালিটি তো নষ্ট হয়েছে, তাই না? নষ্ট হয়েছে, যাই বলে এটা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে এখন পর্যন্ত একক রেসপন্সিবল জায়গা হলো পুলিশ। মানুষের আস্থার জায়গা বলেন পুলিশ, মানুষের এখন পর্যন্ত ইন্টেনশনের জায়গা যে পুলিশ আসলে এই জায়গাতে যথাযথ দিতে পারবে না। দেখেন রামিসার বাবা বলেছে যে আসলে বিচার পাবে না, এরকম আমাদের সম্মানিত সহ আলোচক তিনিও বলেছেন। এই যে জায়গাটা পুলিশকে এখন পর্যন্ত সচল করতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারা, এটার দায় কি স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না? সেই দায় নেওয়ার জন্য তিনি কি উদ্যোগ গ্রহণ করেছেন, কি করেছেন, সেই জবাব না দিতে পারলে তো তাকে পদত্যাগ করতে হবে। আচ্ছা, না তিনি যখন ব্যর্থ হয়েছেন তখন আপনারা প্রশ্ন তুলছেন কিনা, কিন্তু যে কেসটা এসে তিনি সাকসেসই হলেন আমি বলবো, কারণ দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আসামিকে গ্রেফতার করা, ভিকটিমের বাসায় যাওয়া এবং তার অ্যাক্টিভিটিস, আমার মনে হয় এই মামলায় এর চেয়ে ভালো আর কি হতে পারতো স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা থেকে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, জামায়াত ইসলামী যেদিন রামিসার হত্যাকাণ্ড ঘটেছে সেদিন বিকালেই একটা বড় সমাবেশ করেছে এবং মিছিল করেছে। সেই মিছিল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এবং সেই মিছিলের যেই স্লোগান এবং ব্যানার ছিল, ব্যানারের মধ্যে লেখা ছিল অব্যাহত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। দিস ইজ দ্য ফার্স্ট থিং। এটা দেন দ্য সেকেন্ড থিং ইজ ধর্ষণের মামলার আসামির দ্রুত শাস্তি। 3 নম্বর বিষয় ছিল দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার জন্য এই দায়গুলোকে এখানে দেওয়া হয়েছে। সুতরাং একক জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ কেউ দাবি করছে না। শুধু তাই নয়, গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে সেখানে গিয়েছিলেন, সেখান থেকে বের হয়ে আসার পর হাজার হাজার মানুষ তাকে ভুয়া ভুয়া বলে সেখান থেকে তাকে পিছন থেকে তাড়া করেছে। কেন তাড়া করছে? মানুষ মানে খুব স্বাভাবিকভাবে একটা স্কুলে যখন দুর্ঘটনা ঘটে, এই লোকগুলো কি আপনাদের ছিল? নিঃসন্দেহে না, একটা স্কুলে যখন দুর্ঘটনা ঘটে, স্কুলের সেই দুর্ঘটনার সাথে সরাসরি হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের কোনো দায় থাকে না, কিন্তু সম্পূর্ণ দায় দায়িত্বটা কাকে নিতে হয়? যিনি হেডমিস্ট্রেস মানে রুলস অনুযায়ী হচ্ছে আপনারা দায় দিতে চান, এই দায়টা তো তিনি এড়িয়ে যেতে পারেন। জি, আরেকটি প্রশ্ন রাখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী একটি কনফারেন্সে যাওয়ার পরে যখন লোকজন প্রকাশ্য মৃত্যুদণ্ড চাচ্ছিল, তখন তিনি বলেছিলেন যে আমরা এখন মধ্যযুগে নেই। তো এটিকে জামাতে ইসলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হিসেবে মানে আখ্যা দিচ্ছেন। দেখুন, ইতিহাস সম্পর্কে যার নলেজ রয়েছে, যুগ সম্পর্কে যার নলেজ রয়েছে, তিনি স্পষ্টতই বুঝবেন মধ্যযুগটা ছিল ইসলামের জন্য স্বর্ণযুগ। এই মধ্যযুগ বা এই ইসলামের স্বর্ণযুগকে প্রকারান্তরে তিনি কটাক্ষ করেছেন। তিনি আমরা মধ্যযুগে নেই। মধ্যযুগ বলতে ইসলামের রীতি হলো, দেখেন ইসলামের হলো একজন যদি ধর্ষণ করে, তিনি ধর্ষণকারী হিসেবে তিনি 3 ভাগে বিভাজিত হন। প্রথমত হলো বিবাহিত হলে তার শাস্তি একরকম, অবিবাহিত হলে শাস্তি একরকম, আর ভয় দেখিয়ে বা অস্ত্র দেখিয়ে ধর্ষণ করলে তখন শাস্তি একরকম। এটা আপনি শরিয়া আইনের কথা বলছেন, ইসলামের বিধান। হ্যাঁ, সেটি তো আমাদের দেশে আমি সেটা বলছি, প্রচলিত নয়। বিধান, এই ইসলামের বিধান যে কখন চালু ছিল? মধ্যযুগে চালু ছিল। সুতরাং মধ্যযুগ আসলে এখন যখন কিছু কিছু রাষ্ট্রে আছে, আমাদের দেশে তো নেই। মানে আপনি যখন বলবেন যে আমরা মধ্যযুগে নাই, তাহলে স্পষ্ট আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে ইসলামটাকে আমরা লালন করছি না, ইসলামকে আপনি অবজ্ঞা করার জন্য। আমাদের দেশ তো ইসলামী আইন, শরিয়া আইন বাস্তবায়ন হচ্ছে না। তিনি তো ভুল কিছু বলেন। একজন কি দাবি করতে পারবে না? না, দাবি করতে কিন্তু ওইভাবেই বলেছেন যে সেই জায়গাটা আমরা নেই। দাবি করতে পারবে না, দাবির জায়গায় দিবেন। দাবির জায়গায় সেটাকে আপনারা ইসলামের অবমাননা কিভাবে? নিঃসন্দেহে আমরা তো মানে যে তাচ্ছিল্যের ভাষায় তিনি কথা বলেছেন, এটা আসলে মানে এই যুগকে নিয়ে এভাবে তাচ্ছিল্য। আচ্ছা, এখানে আপনি তাচ্ছিল্য পেলেন কোথায়? জামাত ইসলামী এই কথা বলে নাই যে প্রকাশ্যে বিচার করতে হবে। বলেছে রুকাইয়া জাহান চমক নামক একজন অভিনেত্রী আছে, তিনি স্পষ্টত তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দর্শকের শাস্তির এই বিধানকে
পরিবর্তন করতে হবে এবং দর্শকের ফাঁসি সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে উন্মুক্ত জায়গায়। রোকেয়া জাহান চমক নয়, আরো অনেকেই বলতে পারে, অনেকেই আবার এমন অনেকেও বলেছেন এটা যাদেরও মানে নেগেটিভ অনেক কিছুই মানে প্রকাশ্য সবাই জানে, কিন্তু সেটা বিষয় না, এটা কেন বলছে চাইতেই দেখুন, পারে, কিন্তু সেটি চাওয়ার এই সাথে কথাটা কেন বলেছে দেখেন, এই কথাটা বলেছে হলো একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই। এই গত 1.5 যুগে, মানে হলো ধরেন 18 বছরের মধ্যে 1.5 যুগের মধ্যে বিচারের অপেক্ষায় রয়েছে 1.5 লক্ষাধিক ধর্ষণ মামলা। আচ্ছা, 1.5 লক্ষাধিক ধর্ষণ মামলার মধ্যে মাত্র 5 জনের ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এইটার প্রকাশ্য চিন্তা করতে পারেন আপনি এর সমাধান হয় কিনা? আমরা একটু, যেটা নিয়ে আমরা যেহেতু একজন আইনজীবী আছেন, হ্যাঁ, যেটা নিয়ে খুব আসিয়ার বিচার নিয়ে সবাই আমরা সন্তুষ্ট যে 1 মাসের মধ্যে আসিয়ার বিচার হয়েছে। দেখেন তো 1 মাসের মধ্যে রায় হয়েছে। এই রায় কার্যকর হওয়ার জন্য আরো 1 মাস লাগতো, 2 মাস লাগতো, 3 মাস লাগতো, কিন্তু 1 বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত রায় কার্যকর। জি, আমরা সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, আপনি আইনজীবী, সালাউদ্দিন আইয়ুবী যেমনটি বলছিলেন যে এই যে শরিয়া আইন যেটার কথা বলছিলেন সেই অনুযায়ী হলে তো অনেকটা দ্রুত সমাধান হয়ে যায়। এই যে আইনের এখন দীর্ঘসূত্রিতা বা ষষ্ঠমন্ত্রীর যে বক্তব্য নিয়ে আলোচনা হলো, আপনি এইখানে কোনো ইসলামের অবমাননা দেখতে পান কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কোনভাবে কি প্রশ্ন করেছেন, কিভাবে বলেছেন এটা আমি জানি না, এই জন্য এই সম্বন্ধে আসলে কথা বলা খুব কঠিন। আর সেটা হচ্ছে যে উনি হয়তো এই বিষয়টা ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন ওনার এই বক্তব্য। না, আমি আপনাকে আপনার অবগতির জন্য বলছি, উনি ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে প্রকাশ্য মৃত্যুদণ্ড চায় জনগণের জায়গা থেকে, তখন উনি বলেছেন যে আমরা এখন মধ্যযুগে নেই, এইটা উনি স্পষ্ট করেছেন। প্রকাশ্যে বিচার অবস্থা এখন আর আমরা জাতিসংঘ বলি, আমরা যতগুলো টিটিসি চুক্তি করেছি, এখানে অল্প কিছু দেশ ছাড়া সারা পৃথিবীতে আপনি আর মুসলমান দেশ অনেকগুলো, তার ভিতরে ইসলামী আইন, শরিয়া আইন কয়টায় আছে? এই প্রশ্ন যদি আমার আসে তাহলে সৌদি আরব, ইরান, আফগানিস্তান এবং ব্রুনাই, এছাড়া কোথাও কিন্তু শরিয়া আইন নাই, আমাদের দেশেও নাই। শরিয়া আইন অবশ্যই আমি রেসপেক্ট করি, কারণ আমি একজন মুসলিম হিসেবে শরিয়া আইনকে রেসপেক্ট করার বাইরে কোনো সুযোগ নেই। কিন্তু আপনার লং টার্ম চলে আসছে আমাদের কমনওয়েলথ লয়ের ভিতরেই, এবং এরপরে আমরা জাতিসংঘে যুক্ত হয়েছি। আমাদের শাখা প্রশাখা বিভিন্নভাবে আমাদের সংযুক্ত, নারী বিষয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ট্রিটি আছে, সেখানেও আমরা স্বাক্ষর করেছি। যাক, প্রকাশ্যে বিচার যদি আমি বলি, তাহলে মনে করেন গোলাম আজম সাহেবকে যদি প্রকাশ্যে এরকম আওয়ামী লীগ ফাঁসি দিত নিয়ে না, সেটাও তো আমি এটাও যেমন গ্রহণযোগ্য না আমাদের আইনে, এটাও তেমনই না। প্রকাশ্যে বিচারে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি প্রকাশ্য রায়ের যেটা আছে সেটা হচ্ছে যে ফাঁসি যেটা আছে, প্রকাশ্যে যদি চান, যদি জনগণ হ্যাঁ যে সাজা হলে এটা প্রকাশ্যে আসলো করার ইসের জন্য। আর বিচার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে না, বিচার করে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সাথে জড়িত আছেন মাননীয় প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ, মামলা শোনা না শোনা, এইখানে তো সরকারের একক কিছু না। এই জন্য আপনি ধর্ষণ শুধু এইটা না, ধর্ষণ আপনার আমি যদি বলি 2020 সালে দেখলাম 628টা শিশু আর 628 জন শিশু ধর্ষণ হয়েছে। তারপরে আপনার 2023 সালে 2937 জন নারী শিশু ধর্ষণ হয়েছে। এর ভিতরে 25 জন শিশুসহ 34 জন হত্যা হয়েছে। তো এইটা যে এই যে রামিসাই যে ফার্স্ট অথবা এটি দিস ইজ দ্য লাস্ট, এটা বলার বাংলাদেশের যেটা সেটি হচ্ছে নৈতিকভাবে চরম অবক্ষয় হয়েছে। আপনি দেখেন মাদ্রাসাগুলোতে বলৎকার হয়, যারা একটা বলৎকার হোক, আমি সারা বাংলাদেশে একটা বলৎকার হোক, সেটার দিকে অনেক মাদ্রাসায় আমি অ্যাজ এ লয়ার হিসেবে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এই যে গত সপ্তাহে বনশ্রীতে একটি শিশুর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে, পরে ইয়াকে এটা শুধু আমি অবশ্যই না, ইসলাম যিনি পড়েছেন এবং যার হৃদয় ইসলামের ন্যূনতম অবস্থান আছে, তিনি কিন্তু এই বলৎকার করেন। কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে বলৎকার সম্বন্ধে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। সেই কঠোর ভাষা তো ওনারা পড়েন আলিমরা, অথবা তারা কি পড়তেছেন না? তা আল্লাহর প্রতি কি ভয় আছে? তাই না? যারা হত্যা করলাম আল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় নেই, তো না হলে কি সে বলৎকার করতে পারে? এর মূল কারণ হচ্ছে যে আমাদের মৌলিক নৈতিকভাবেই, যেটা বলতেছিলাম, নৈতিকতার চরম অবক্ষয় হয়েছে। আর এই চরম অবক্ষয় দেখবেন যে আজকে
ওই যে তালাক সংখ্যা বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। মূলত আমাদের শুধু কারো দোষারোপ নয়। তাহলে যদি এই কথা বলি, নৈতিক জায়গা যদি আমরা অবক্ষয় বলি, তাহলে তো এই জায়গাটায় শরিয়া আইন বা ধর্ম প্রচারক যারা, তাদের দাবিটা এগিয়ে যায় যে ধর্ম যদি প্রতিষ্ঠিত হতো তাহলে হয়তো এগুলো অনেকটা কমে আসতো। ধর্ম প্রতিষ্ঠার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে? ধর্ম মনে করেন মসজিদে প্রতি ইয়াতে জম্মায় খুতবা হচ্ছে, বক্তব্য হচ্ছে, কথা বলছে, আর আমরা বড় বড় ওয়াজ করতেছেন, কিন্তু আমাদের এইটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের যে মানে যে নৈতিকতা জায়গাটা, একটা বাচ্চা শিশু যার জীবন শরীর শারীরিক কোনো কিছুই তো আগায় নাই, সে তো বুঝেও না এটা কি। তাই তাই সেইখানে আমার একজন সেখানে যখন একটা এইরকম ঘটনা ঘটতেছে একের পর এক, এবং এইটার কমতি নাই, বেড়েই চলেছে, সেই জন্য আমাদের যেমন আইনেরও কাঠামোকে আরও শক্তিশালী করা দরকার, রায়েরও ইয়ে করা দরকার। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে গেছেন, তাহলে কি আমাদের জামাত ইসলামের যিনি আজকে বিরোধী দলের নেতা উনি কি গিয়েছেন? না, যাওয়াটা কি জরুরি? গিয়েছেন এটা ভালো, না গিয়েছেন এটা যদি বলা হয়, কিন্তু অন্ততপক্ষে গেছেন তো। আচ্ছা, এটা তো একটা ইয়াতে মানে কি যে হ্যাঁ এরকম হলে, এবং আমি আশা করি এরকম বিচার, ওইরকম শক্ত বিচার এবং দ্রুত। এই যে জনগণের যে রোষ অথবা জনগণের যে ক্ষোভ, এটা ভালো। দেশের গণতন্ত্র অথবা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় হলে তার বিরুদ্ধে কথা বলা ভালো, রুখে দেওয়া ভালো, কিন্তু কাউকে ষড়যন্ত্রমূলকভাবে যদি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, আমার 5টা নেতাকর্মী পাঠাই দেবো, ওই ভুয়া ভুয়া করে বলতে থাকবে। আপনি যদি আজকে ভুয়া ভুয়া বলেন, কালকে আপনার নেতা যখন অন্য কোথাও যাবে তখন তাকে বলবে বলৎকার বলৎকার করে চিৎকার করতে থাকবে, কারণ অনেক বলৎকার তো মাদ্রাসায় বেশি হয়। তাহলে এরকম যদি হতে থাকে, জামাত ইসলাম তো মাদ্রাসাকে রিপ্রেজেন্টেটিভ করে না, আমি জামাত ইসলামের কথা বলতেছি না, যে কোনো লোকই হোক, রিপ্রেজেন্টেটিভ মাদ্রাসা সবার জন্যই, কিন্তু মাদ্রাসাদের তো আমি সে কথা বলি, আমি যে আরেকজনের বলবে বলৎকার বলৎকার। অথবা আমি পরের প্রশ্নে যেতে চাই, বিচার বিভাগ তো স্বাধীন, বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর বা নির্বাহী প্রধানের গিয়ে কেন আশ্বাস দিতে হবে, বা তিনি বললে বিচার দ্রুত হবে, তিনি না বললে দ্রুত হবে না, এই জায়গাটা এখনো আমাদের দেশে কেন রয়ে গেছে? প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যারাই গেছেন, এদের বিচার করার দায়িত্ব না ওনাদের, হচ্ছে ওনাদের যেটা সেটা তো দ্রুত চার্জশিটটা দেওয়ার ব্যবস্থা করা। একটা নারী শিশু নির্যাতনের মামলায় এখন একেবারে ইচ্ছে করলে ধরেই ফাঁসি দেওয়া যাবে না, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করতে হবে। তারপরে যদি মার্ডার হয় তাহলে পোস্টমর্টেম রিপোর্ট করতে হবে। এটা কি 7 দিনের ভিতরে সম্ভব? 72 ঘন্টা সম্ভব? যেখানে অভিযুক্ত বা হত্যাকারী নিজে স্বীকারোক্তি দিচ্ছেন, তিনি স্বীকার করছেন, এরপরে আসলে ওই প্রসিডিউরগুলো কি খুব জরুরি? একেবারেই জরুরি, কারণ 164 ধারার ভিত্তিতে কাউকেই সাজা দেওয়া যাবে না। আচ্ছা, এটার ভিত্তিতে শত শত ডিসিশন আছে, সিদ্ধান্ত আছে উচ্চ আদালতের, তাকে পারিপার্শ্বিক সকল সাক্ষ্য প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। এটা ছাড়া মানে কোনো ক্রমেই আমাকেও আপনি করতে হবে না, কারণ আমাদের সংবিধান বলে যে কাউকে কারো বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। তাহলে কাউকে কাউকে 164টা আছে এখন বাংলাদেশে বিভিন্ন কারণে লাগে, কিন্তু অন্য অন্য দেশে কিন্তু 164-এর ব্যাপারে অত্যন্ত সতর্কতা, এবং 164 না শুধু জিজ্ঞাসাবাদের উপরই অথবা তদন্তের উপরই রিপোর্টটা হয়। কিন্তু আজকে যারা বলতেছেন যে 164 করে ফেলছে তাদেরকে তাতে সাজা দেওয়া যাবে, আমার মনে হয় তাদের একটু গভীরে যাওয়া উচিত এবং জানার চেষ্টা করা উচিত। তেমনি আবার অনেকে বলে আসামি পক্ষে লয়ার হওয়া যাবে না। আসামিকে আর যদি কেউ লয়ার না হয়, রাষ্ট্র লয়ার দিতে বাধ্য হবে, যে এই মামলায় মৃত্যুদণ্ড রয়েছে। এই মামলার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। যদি ওই আসামি পক্ষে কেউ কোনো লয়ার না পায়, তাহলে রাষ্ট্র যেদিনকে বিচার শুরু হবে সেদিনকে তাকে লয়ার দিবে। এবং আমাদের দেশে আরেকটা সমস্যা আছে যে লয়ারের ক্ষেত্রে অনেক সময় যেটা স্টেট ডিফেন্স দেয়, খুব গুণগত মান ভালো থাকে না, কিন্তু আমাদের আইন বলে তাকে অবশ্যই গুণগত মানের লয়ার হতে হবে। অর্থাৎ কোনো বারের 5-7 জন 10 জন লয়ার যারা কোয়ালিটিফুল, তারা, কারণ আপনি বিচারটা করবেন কীভাবে? বিচারটা প্রথমে যখন আপনি ধরবেন বিচারটা, তখন হবে যে হি ইজ ইনোসেন্ট, এটা ধরেই বিচার শুরু করবেন। এবং মহান রব্বুল আলামিনের যে কিয়ামতের মাঠে যে বিচারটা প্রথমে যদি আল্লাহ তাআলা ওখানে যদি বলেন যে সব পাপী, তাহলে তো অ্যাকচুয়ালি দোজখে পাঠাই দিবেন। ও তো সেটা তো করেন নাই তিনি, এবং জিজ্ঞাসা করারও সুযোগ দিয়েছেন তার। এবং এই যে বিচার ব্যবস্থা যেগুলো আসছে ইসলামে শুধু না,
মানে আমি ইসলামের বিচার ব্যবস্থা তো মানে খুব কয়েকটা দেশে, কিন্তু আন্তর্জাতিকভাবে যে বিচার ব্যবস্থাগুলো চলতেছে অনেক কিছু ইসলাম থেকে নেওয়া হয়েছে, যেটা আমরা দেখলে বুঝবো যে আপনার এই রিট জিজ্ঞাসা করা, কারণ চাকরি যাওয়ার আগে বলতে হয় যে কেন তোমার চাকরি খাওয়া হবে না, এই যে ক্ষেত্রে এগুলো সমস্ত কোরআন হাদিসের বিষয়গুলো, এবং পবিত্র কোরআনে বিচারের ব্যাপারে এত সূক্ষ্ম আছে যেটা যদি একটু ভালো করে ধারণা না হয় তাহলে বলবে না যে 72 ঘন্টায়, কারণ আমাকে আগে প্রমাণ করতে হবে যে সে আমাকে ডিএনএটা অনেক কঠিন একটা বিষয়, সেটা তো ওই যে মারা গেছে তার যে ধর্ষণের যে ইয়েগুলা ওগুলোর সাথে পরীক্ষা করা, আর ওই লোকের আবার চুল নিতে হবে, রক্ত নিতে হবে, রক্ত নিয়ে সেটা ইয়া করবে, এবং যেটা আসলে আমাদের দেশে ডিএনএ টেস্টের জায়গাটা অত ইমপ্রুভ করে নাই, তো মোটামুটি একটা আছে, তাও অন্তত 72 ঘন্টা থেকে এক সপ্তাহ লাগে। এরপরে যদি আপনি বলেন ওই রাসায়নিক পরীক্ষা আছে একটা, এবারে মেডিকেল যেটা পোস্টমর্টম রিপোর্ট, যেহেতু এটা হত্যা হয়েছে, তো পোস্টমর্টম রিপোর্ট কি আপনার 72 ঘন্টায় দিয়ে দেওয়া যাবে? তো এরা যারা বলতেছে 72 ঘন্টায় বিচার হবে, এদের মানে অন্ততপক্ষে আমার মনে হয় কি, আমি একটা কথা বলবো যে হ্যাঁ আমি আধা ঘন্টায় পবিত্র কোরআন শরীফ 30 পারা পড়ে ফেলাবো, তাহলে এইটা হয়তো মানুষ বলবে, তাহলে তো আমাকে নিয়ে মানুষ সন্দেহ করবে যে ঠিকঠাক আছে কিনা আমি। এই জন্য আমাদের যাই বলি যে হ্যাঁ সে গ্রেপ্তার হয়েছে, ভালো প্রসিডিউর অনুযায়ী সঠিক, কিন্তু হ্যাঁ সঠিক হয়েছে, কিন্তু তবে ডিআইজি সাহেব প্রচুর দৌড়াদৌড়ি করেছেন, তাকেও ধন্যবাদ জানাবো। আর একটা কথা হচ্ছে পুলিশ কেন কাজ করে না, এটা উনিও জানেন ভালো করে। পুলিশ চাচ্ছিল তাদের পুলিশ হত্যার বিচার, আচ্ছা আমরা বিএনপি সেই পুলিশ হত্যার বিচারের কোনোরকম এড়িয়ে চলে, কারণ পুলিশের বলেন তো না, আমরা তো পুলিশ হত্যার আমরা তো অবশ্যই ইসের পক্ষে, আমি নিজেও সমস্ত মামলাগুলার ওই যে ওনাদের যারা আছে মানে ওই অনেক আলেমেরই পক্ষে বাংলাদেশের সেই শেখ হাসিনার আমল থেকে টোটাল মামলাগুলো দেখেছি। আর পুলিশ যেভাবে অত্যাচারটা করেছে লং টাইম, আপনার শাপলা চত্বরের আমি ওই যে হেফাজতের লয়ার আমি, এরপরে মৌলানা মামুনুল হক থেকে শুরু করে ম্যাক্সিমামই, এবং জামাত ইসলামে যারা গ্রেপ্তার হয়েছে আমাদের অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক স্যার সহ যারা একসাথে করছে, তখন আমি ওই দেশটার সাথেও লয়ার ছিলাম, বিভিন্ন একই মামলায় অনেক হিসাব, সবই বিএনপি আমলিগ বিএনপি আর জামাত হেফাজত সব এক মামলায় সমস্ত আসামি। তো এখন পুলিশ 24-এর ইয়াতে আমরা তো জীবনের রিস্ক নিয়ে মামলা করতে গেছি, গুলি করে একদম সেনাবাহিনী এসে এই যে গুলি করে মারলো, এখন পুলিশের এই দাবি তো অন্যায় দাবিটাকে মেনে নেওয়া যাবে না, এবং এই দাবিটাকে মূলত এই জায়গাতেই সমস্যা আছে সরকারের, যেটা উনরা থাকলেও বুঝতেন যে সমস্যাটা কোথায়। আচ্ছা জি, আমরা তাহলে ওনাদের একটু শুনি। সালাউদ্দিন আইয়ুবী, আপনারা এখন নানা সময়ে শরিয়া আইনের কথা বলছেন, এখনো বললেন আপনি আপনার বক্তব্যে, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে দু একটি জনসভায় আপনাদের কিছু কিছু নেতারা বলেছিল যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। বিশেষ করে বিবিসিতে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় আপনাদের আমিরও বলেছিলেন যে না আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, এমনটি নয়। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করতেন। দেখুন, আপনি প্রথম হলো মিসকোট করছেন। আবার জামাত বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন, বলেছেন যে শরিয়া আইন কি, ইসলামের বিধান কি, এটা আগে আপনাকে ক্ল্যারিফাই করতে হবে। আপনারা শরিয়া শব্দটা দিয়ে একটা ফোবিয়া তৈরি করেন, মানুষের মধ্যে একটা ভীতিকর পরিবেশ তৈরি করেন। আমাদের সম্মানিত বিজ্ঞ আইনজীবী বলেছেন যে অধিকাংশ ব্রিটিশ ল মানে তৈরি করা হয়েছে মুসলমানদের কাছ থেকে ধার করা বেশ কিছু আইন দিয়ে, এইগুলো ইসলামিক আইন না। আপনি যে বিবাহ করছেন নিত্যদিন, বিবাহ রুলস করছেন, আপনার পারিবারিক যেই জমি জমা সংক্রান্ত সমাধান করছেন, এগুলো তো ইয়ে থেকে এসেছে, ইসলামিক ল থেকে এসেছে। ইসলামিক ল থেকে এলেও এইটা শরিয়া আইন না। আপনি এটা বলতে পারেন না? অবশ্যই বলতে পারি। শরিয়া আইন যেটা সেটা আপনি জানেন না, আপনি শরিয়া আইন কি সেটা জানেন না? কেন জানবো না? নিঃসন্দেহে নয়। যদি তাই হয়, আমি আপনার যুক্তি মেনে নিয়ে বলছি, যদি তাই হয় তাহলে তো বাংলাদেশে যে আপনি যেগুলো বলছেন এগুলো শরিয়া আইন আছে আপনার বক্তব্য অনুযায়ী, তাই তো? তাহলে আবার নতুন করে শরিয়া আইন চাচ্ছেন কেন? আমি বলছি যে যেই জায়গায় নেই সেই জায়গায় চাওয়া হচ্ছে। যেই জায়গায় আমি বললাম যে এটা কি ইসলামের বিধান নয়, যে ফরায়েজ মেনে জমি জমা করতে হয়, এটা ইসলামের বিধান। ইসলামের বিধান, কিন্তু শরিয়া আইন একটা পুরো বিচার কাঠামো, এই কাঠামো বাংলাদেশে আছে। এই কাঠামো আছে, এটা কি আমি বলেছি? এটা কি জামাতের আমির বলেছে? তাহলে আপনি কেন এটাকে ঘুরিয়ে মিসকোট করছেন? না, আমি মিসকোট করছি না, আপনি ইন্টারপ্রেটিং মাই স্পিচ।
আপনি মিসইন্টারপ্রেট করছেন। না, না, আমি মোটেও যেটুকু না। বলেছি, আমি হ্যাঁ, বলেছি বলেন। যে শরীয়ত থেকে, ইসলাম থেকে এই বিধানগুলোকে এই আইনের মধ্যে রাখা হয়েছে। দিস ইজ ট্রু। না, সেটা তো সবাই স্বীকার করে। This is true. মেজবা সাহেব বললেন, আপনি বললেন, আমি So আপনি কেন বিতর্ক প্রত্যেকেই করছেন? স্বীকার করবে, আপনি কেন বিতর্ক প্রত্যেকেই করছেন? স্বীকার করবে। দিস ইজ ট্রু। হ্যাঁ। দিস ইজ দ্য ইসলামিক ল। হ্যাঁ, ইউ ক্যান ডিনাই ইট। ইসলামিক ল। সুতরাং এটা মেনে মানুষ অনুসরণ করছে না, এটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাহলে যে এই শরিয়া feelings-টাকে আইনের কথা বলা আমি হচ্ছে। বলছি, এটা আমি শেষ করি। হ্যাঁ। এই যে এই স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এটা মানুষ মেনে সন্তুষ্ট হচ্ছে না, আপনি এটাকে কেন ফোবিয়া হিসেবে তুলে ধরছেন? কে ফোবিয়া যে- হিসেবে তুলছে? তুলে ধরছেন যে এটা একটা মানে এমন কিছু হয়ে যাবে, একেবারে সব তুলকালাম হয়ে যাবে। না, এই তুলকালামের কথা কে তুলকালাম বলেছে? ফিলিংসটা, তুলকালাম ফিলিংসটা এক ধরনের একটা ভাইব তোলার চেষ্টা করা হচ্ছে শরিয়া আইন করার মধ্য দিয়ে। এটা আপনার কাছে এই মনে করা হচ্ছে? হবে, সেটা কেউ হচ্ছে। মানে এই নিঃসন্দেহে। ভাইব আমার কাছে মনে হয় না কেউ তুলছে। নিঃসন্দেহে। স্পষ্ট প্রথমত হলো ইট শুড বি ক্লারিফাইড। এটা আপনাকে মানে ক্লারিফাই করতে হবে হোয়াট ইজ শরিয়া এন্ড হোয়াট ইজ শরিয়া ল। মানবতার জন্য যেটা কল্যাণকর সেটাই তো আল্লাহ আপনার জন্য দিয়েছেন। যিনি আমার সৃষ্টিকর্তা তিনিই তো সবচেয়ে ভালো বুঝেন আমার জন্যে কোন আইনটা পারফেক্ট হবে। আজকে বারবার চলমান আইন নিয়ে একেবারে জেনজি থেকে জেন আলফা পর্যন্ত প্রশ্ন করছে, কেন পারছে না 1.5 লক্ষাধিক ধর্ষণ মামলার মধ্যে মাত্র 5টা সর্বোচ্চ সাজা হয়? হোয়াট ইজ দ্য ল্যাকিংস অফ দিস ল? এই আইনের ল্যাকিংসটা কোথায়? এটা যখন খুঁজতে যাবে তখন একেবারে পারফেক্টলি এই জেনারেশন অল্টারনেট খুঁজবে। অল্টারনেট, হোয়াট ইজ দ্য অল্টারনেট? আমরা অল্টারনেট খুঁজতে গিয়ে যেটা পাই সেটাকে অ্যাকসেপ্ট করব। সুতরাং আপনি এটাকে একেবারে এই যেভাবে ডিনাই করা হচ্ছে, এভাবে মিসইন্টারপ্রেট করা হচ্ছে, এটা কোনো সিস্টেমই না। আমি শুধু একটা বিষয় কোট করতে চাই, সেটা হলো দেখুন, সদিচ্ছার জায়গায় মূল বিষয়টা নির্ভর করে। এই যে কয়েকদিন পরে কোরবানি করবেন, কোরবানির ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমার রক্ত গ্রহণ করা হবে না, মাংস গ্রহণ করা হবে না। তোমার তাকওয়া, তোমার যে সদিচ্ছা, তোমার যে ফিলিংস, তোমার যে ইনার ডেপথ, এইটাকে অ্যাকসেপ্ট করা হবে। দিস ইজ দ্য থিং। দেখেন, সরকার বলছে, উনিও বলার চেষ্টা করেছেন, আপনিও বলেছেন যে বিচার বিভাগ তো স্বাধীন, সুতরাং প্রধানমন্ত্রীকে কেন সেখানে গিয়ে করতে হবে? বিচার বিভাগের স্বাধীন একথা বলার কোনো যৌক্তিকতা নেই। দেখেন, গত 2 দিন আগে সুপ্রিম কোর্ট সচিবালয়কে কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। অথচ মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই এই বিচার বিভাগে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় করা হবে বলে নির্বাচনী তফসিলে তিনি ঘোষণা করেছিলেন। এটাকে অন্তর্বর্তী সরকার এসে বাস্তবায়ন করেছে, এটাকে এখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিলুপ্ত করে দিয়ে কার্যত বিচার বিভাগ আলাদা করার যে প্রক্রিয়ার চেষ্টাটা করা হয়েছিল, এই চেষ্টাটাকে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টাটা করেছিল, সেই চেষ্টাটাকে এখন এখানে আপাতত একেবারে স্থগিত করে দেওয়া হয়েছে। না, এটা স্বাধীন করে পক্ষ থেকে দেখেন, মাজদার হোসেন আইনমন্ত্রী, মামলার বর্তমান মধ্য দিয়ে- আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটিকে আরো শক্তিশালী করে উপস্থাপন করা হবে। এটা একটা টার্ম আমরা দেখেছি সংসদে, আমরা একজন সংসদ সদস্য আমরা দেখেছি সংসদে গুম অধ্যাদেশ নিয়ে কথা বলার মানে আগেই তারা বলছে এটাকে আরো একটু সুন্দর করে শক্তিশালী করে উপস্থাপন করা হবে। আমরা দেখেছি মানবাধিকার আইন নিয়ে প্রশ্ন করা হলে একই কথা উল্লেখ করা হয়েছে। এগুলো একটা টার্ম, এগুলো মানুষকে কেন, এগুলো তো আগে হওয়া দরকার। বলুন তো, যে গত 18 বছরের যেই জঞ্জাট, গত 18 বছরের মানুষের যে হতাশা, গ্লানি, বাংলাদেশের যে এই অবস্থা কেন হয়েছে? এই গুমের জন্য হয়েছে, এই খুনের জন্য হয়েছে, এই মানবাধিকার লঙ্ঘনের কারণে হয়েছে। সুতরাং এইটা কিভাবে উত্তরণ করা যায়, জি শুড বি ফার্স্ট, এটা সবার আগে হওয়ার দরকার ছিল। এই কাজটা সবার আগে করে দেন আপনি আপনার জায়গা থেকে আপনার এই বাকি কাজগুলো করতে পারতেন। কিন্তু এইটাকে আপনি পিছিয়ে দিলেন, বললেন যে এটাকে আমরা পরবর্তীতে করব। এইটাকে পিছিয়ে দিয়ে আপনি কি আসলে কাঙ্ক্ষিত যে জায়গায় সেই জায়গায় যেতে পারবেন না। মানুষের প্রত্যাশাই হলো যে আমি আগের যে সিস্টেমের মধ্যে ছিলাম সেই সিস্টেম শুড বি চেঞ্জড। এই সিস্টেমটা পরিবর্তন হয়ে আস্থার একটা জায়গায় আসুক, এরকম একটা সিস্টেম চালু হোক। আজকে রামিসার বাবা অকপটে এই যে আইনের প্রতি এক ধরনের উনি মানে হতাশা ব্যক্ত করলেন। কেন? তিনি বলছেন যে আপনাদের রেকর্ড নাই বিচার করার, আপনাদের ইতিহাস নাই। এই যে আজকে যে ঘটনা ঘটেছে, আরেকটা ঘটনা ঘটবে, আমার এই ঘটনা চাপা পড়ে যাবে। স্পষ্টত বলছে এই সিস্টেমটা এরকম হয়ে গেছে, এই সিস্টেমের প্রতি আস্থা নেই। সুতরাং এই সিস্টেমটাকে পরিবর্তন করে যে কাজগুলো করার কথা ছিল, এটার নামই ছিল সংস্কার। সংস্কারকে আটকে দেওয়া হয়েছে। সংস্কারের মাধ্যমে যে প্রত্যাশার জায়গা বাংলাদেশকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে টেনে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জায়গা থেকে যদি উত্তরণ করা যায় তাহলে মানুষের আস্থা ফিরে আসবে। একটা ভাই ছোট্ট প্রশ্ন করেছেন যে
বিরোধী দলীয় নেতা আসলে কেন রামিসার বাসায় গেলেন না? বিরোধী দলীয় নেতা পবিত্র হজ পালন করার জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন। আমি সচেতন নাগরিক হিসেবে আশা করেছিলাম তিনি হয়তো সেটা জানবেন, যে কারণে উনি কোনো কারণে নাই জানতে না, এটা মানে জানাটা জরুরিও না, ওনাকে আমি জানলে জানতেই পারতেন। ওনাকে এবং দর্শকদের এটা অবগত করছি। আলহামদুলিল্লাহ, আসিয়ার যে ঘটনা বলছেন, আসিয়ার ঘটনা ঘটার সাথে সাথেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে গিয়েছিলেন, তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তৎকালীন নেতৃবৃন্দ অনেকে সেখানে অংশগ্রহণ করেছেন, গিয়েছেন, এবং এখানেও জামাত ইসলামী নেতৃবৃন্দ তারা গিয়েছেন না? গিয়েছেন। কারা কারা গিয়েছিলেন ওইভাবে উল্লেখযোগ্য আমার জানা নেই। কেন্দ্রীয় নির্বাচনী সদস্য, ঢাকা মহানগরীর আমাদের যিনি সভাপতি বা আমির, উনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন। সমস্যা হলো ডাক্তার শফিকুর রহমান না গেলে তারেক রহমানের মতো প্রচারণায় তো আসাটা খুব না। তাছাড়াও আছেন আপনাদের সেক্রেটারি জেনারেল গেলেও তো, বা সেক্রেটারি জেনারেল মালয়েশিয়ায় ছিলেন, আপনারা জানেন যে তিনি সেখানে, তিনি তো আজকে বোধহয় ঢাকাতে আছেন। হ্যাঁ, আজকে এই এসে মিছিলে অংশগ্রহণ করেছেন দেখলাম। হ্যাঁ, রাইট, জি। সুতরাং ওনারা এই ইয়েতে ছিলেন। না, এই যাওয়াটাও যে জরুরি আমি সেটা বলছি না, আপনি বললেন এটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আচ্ছা, যে আমি এই ইস্যুটাকে কিভাবে নিলাম। জামাত ইসলাম এটাকে সর্বোচ্চ ইস্যু হিসেবে গ্রহণ করেছে, এবং সেই জন্য সরকারকে এই নির্বাচন যে রয়েছে এর বাইরে গিয়ে একেবারে নতুন একটা ইস্যুকে সামনে নিয়ে এসে মিছিল করেছে, দাবি করেছে মানুষের আস্থার প্রতিফলন ঘটিয়ে যেন দ্রুত বিচার হয়, অপরাধীরা যেন ছাড় না পায়, সে ব্যাপারে জামাত ইসলামী উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে। ধন্যবাদ আপনাকে সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। সালাউদ্দিন আইবি কয়েকটি প্রশ্ন রেখেছেন, এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন বিচার বিভাগ নিয়ে, বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল মানবাধিকার বিষয় বা গুম কমিশন বিলুপ্তি, এই বিষয়গুলো পিছিয়ে দিচ্ছে বিএনপি সরকার। এগুলো প্রায়োরিটি বেসিস আগে করা উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? মানবাধিকারের কথা যদি বলি আমরা, যেহেতু শরিয়ার কথা উঠছে, শরিয়া আইন, মানবাধিকার কিন্তু যেহেতু সমস্ত ধর্মবর্ণ সমস্ত মানে জাতিসংঘের অধীনে, সেখানে যেমন ইরানের ওই প্রকাশ্যে যেই বিচার হয় সেটার বিরুদ্ধে মানবাধিকার, সৌদি আরবের ইসের বিরুদ্ধে মানবাধিকার, এই জন্য মানবাধিকার নিয়ে খুব একটা ওইটা ওনারা সংসদে এটা শেষ করবেন, এটা সংসদে আলোচনা করারই বিষয়। আচ্ছা, কিন্তু মানবাধিকার নিয়ে ইসলামের যে মানবাধিকার, যে ইসলামের সব কিছু নিয়ে এসে তা না, মানবাধিকার ইসলামের অনেক কিছু বিষয়কেই তারা, যেমন আমাদের ফতোয়া, ইভেন এই সম্বন্ধে তাদের ধারণাটা ভিন্ন। ওই জন্য ওই ব্যাপারে খুব একটা, এখন যেটা বললাম যে আমি যেটা বলতেছিলাম যে আমি জানি আমার এই কয়েকদিন তো খুব কোর্টের ব্যস্ততা অত দেখারও সুযোগ হাঁটাই, তবে ওনাদের জেনারেল সেক্রেটারি অথবা জেনারেল সেক্রেটারি না থাকলে অনেক আমির জামাতে যিনি ছিলেন উনি যেতে পারতেন না, যেতেই হবে, এবং সেটা আমাদের কাছে মানে ওরকম দৃষ্টিগোচর হয় নাই। যাই হোক, যাওয়া না যাওয়া বিষয় না, সহমর্মিতা প্রকাশ করা গেল আসল কথা, আমি এটাকে বিশ্বাস করি। দেখেন, আজকে যে নারী শিশু আইনটা আছে, এই আইনের সাথে ইসলামী যে আইন, এটার ভিতরে আমি খুব একটা ডিফারেন্স দেখি না, মানে মূল ভাষ্যে যে। আচ্ছা, কারণ ধর্ষণে বলা হয়েছে, ধর্ষণের যেটা আপনার মৃত্যুদণ্ড, আর ইসলামের মৃত্যুদণ্ডটার প্রক্রিয়া একটু ভিন্ন, তবে আসলে মৃত্যুদণ্ড বোথ আর সেম। এবং এখন আপনি আগের মতো সেই পাথর মেরা, যেমন আগে যেই ধর্ষণের ব্যাপারে যে ইসলামের যে বিধান, এখন সারা বিশ্বের যেভাবে হোক একটা আধুনিকতার আসছে, ইসলাম আধুনিকই, কিন্তু আমাদের সাথে তো অনেকের সাথে মিলবে না, কারণ সারা পৃথিবীর সবার সাথে আমাদের সমন্বয় করে চলছে। এখন প্রয়োগে ভিন্ন হওয়ার কারণেই কিন্তু মূল জায়গাটা এক। হ্যাঁ, এই মামলাটা এই যে আইনে কোথাও ল্যাকিংস নাই। জি, ল্যাকিংস আছে কোথায়, হলাম শেষ করতে হচ্ছে। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমরা স্পষ্ট হলাম আইন বিষয়ে এবং অনেক বিষয়ে জানলাম। ধন্যবাদ সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এবং ধন্যবাদ সালাউদ্দিন আইবি। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।